ওই বাজের হাত থেকে তো গঙ্গাকে বাঁচিয়ে দিলেন, কিন্তু আমার হাত থেকে বাঁচাতে পারবেন না। কাল চক্র ওর কাছ থেকে হারিয়ে গেছে বলে ও আমার কাছে, আপনার কাছে মিথ্যে কথা বলেছে। আবার আমাদের কাছে থাকা কাল চক্র নেওয়ার জন্য ফলের মধ্যে বিষাক্ত সূঁচ রেখে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। কি হয়েছে সেটা আমি ওকে আগে জিজ্ঞেস করি, তার আগে তুই তাড়াহুড়ো করে কোনো কিছু করে ফেলিস না মা। এখন আর সিদ্ধান্ত নেওয়ার কি বাকি রয়েছে? বিষ বের করে রাখা ওই জলের সাহায্যে আপনি তো বাজ পাখিটাকে ছেড়ে দিলেন। ওই বাজ ওর কাছে গিয়েই দাঁড়িয়েছে, কাল চক্র গঙ্গার কাছেই আছে বলে দেখাচ্ছে। এখন আপনি গঙ্গাকে বিশ্বাস করবেন? পার্বতীর সাথে থেকেই, পার্বতীকে সঞ্জীবনী শেকড় দিয়ে খেপিয়ে তোলা মাধবীর সঙ্গে থেকে গঙ্গা নন্দিনীর সাথে বড় বিশ্বাসঘাতকতা করেছে। নিজের বোনের সাথে এমন শত্রুতা কেউ করতে পারে এটা আমি ভাবতেই পারি। আর এ বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। কাল চক্র দেবীর মন্দিরে পৌঁছে দিতে যে আমার পথে আসবে সেই আমার শত্রু হবে, সেটা গঙ্গা হোক বা অন্য যে কোনো কেউ হোক। আমি তাকে ছাড়বো না, আমি তাদের সবাইকে শাস্তি দেব। নন্দিনী, তুই উত্তেজিত হোস না, তুই মাথাটা ঠান্ডা রাখ, আমি ওর সাথে কথা বলে দিচ্ছি। আপনি যাই বলুন না কেন আমি শুনবো না। ওই মিথ্যেবাদী গঙ্গাকে আমি কিছুতেই ছাড়বো না। নন্দিনী দাঁড়া। ওকে আটকাবেন না। দিদি বোনের সম্পর্কটা অনেক পরে, জঙ্গলের দেবীর প্রতি দায়িত্বটা ওর জরুরি। ও যাক, তুমি চুপ আটকাবেন। করো, না বুঝে কথা বলে না। আপনি না বুঝে কথা বলছেন, ছাড়ুন আমাকে। মা, মা নন্দিনী, কোথায় যাচ্ছিস মা? আমাকে গঙ্গার রূপে দেখে রঙ্গনায়কী আর নন্দিনী দুজনে কাল চক্রটা গঙ্গায় নিয়েছে বলে ভাবছে। কাল চক্রের ব্যাপার আসলে নন্দিনী নিজের বোনকেও ছাড়বে না। কাল চক্রটা চাইতে নন্দিনী গঙ্গার কাছে আসবে আর দুজন লড়ে মরবে। নিজেরা লড়লে এতে আমারই লাভ হবে। দিদি আর বোন যখন লড়বে তখন আমি নন্দিনীর কাছে যে দুটো কাল চক্র আছে সেগুলো নিয়ে নেব। এই রঙ্গনায়কী, আমার সৃষ্টি করা বাজকে দিয়ে তুই কাল চক্র খুঁজিয়ে নিবি ভেবেছিলি? এবার দেখ, ওই বাজকে আমি শেষ করে ফেলেছি। ওই তৃতীয় কাল চক্রের খোঁজ এখন আর কেউ পাবে না। কিন্তু তোমাদের দরকার ওই তৃতীয় কাল চক্র, আর ওটা গঙ্গার কাছে আছে সেটা আমি খুব ভালো মতো জানি। জঙ্গল দেবীর কাছে পৌঁছানোর জন্য তোমাদের তৃতীয় কাল চক্রের দরকার, আর ওই মায়াবী শক্তির রূপ জানার জন্য কাল চক্র আমার দরকার। আমি এই মুহূর্তে গিয়ে গঙ্গার কাছে লুকিয়ে রাখা কালচক্রটা নিয়ে নেব। তারপরে আমার কাছে কালচক্রটা নিতে না পেরে জঙ্গলের কালদেবীর কাছেও কালচক্র পৌঁছে দিতে পারবি না। তারপর নন্দিনী নিজের শক্তিনাগের জায়গা হারিয়ে ফেলবে আর পরিণত হবে সামান্য সাধারণ একটা মেয়েতে। মা, তুমি আমাকে আগুনের ওপর হাঁটার আদেশ দিলে, কিন্তু নন্দিনী আমাকে আটকে রেখে আমার জায়গায় এসেছিল, তাই আমি আসতে পারিনি। মা, আমায় ক্ষমা করো। নন্দিনী
নন্দিনী আমার শ্বশুরকে মেরে ফেলার পরও আমার পরিবারের থেকে প্রতিশোধ নিতে চায়। বাবা যে পাপ করেছিলেন তার শাস্তি সন্তানেরা কেন পাবে? আমার বাবা তোমার সাথে যে অন্যায় করেছে তার জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। নন্দিনী আমার শ্বশুরকে মেরে ফেললো, আর তারপর ও আমার পরিবারের থেকেও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এটা কি ও ঠিক করছে মা? আমি কেমন মানুষ তুমি জানো, আমার স্বামী কতটা ভালো মানুষ তুমি জানো। নন্দিনী যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে তাই তোমাকেই আমাদের রক্ষা করতে হবে মা। আমরা বাড়ির সবাই মালতীর বিয়ে ঠিক করেছি। ওর বিয়েটা যাতে ভালো করে হয়, নন্দিনী যাতে মালতীর কোনো ক্ষতি না করতে পারে তা তোমাকেই দেখতে হবে মা। তুমি যদি আমার প্রার্থনা স্বীকার করো, তুমি যা চাও আমি তাই করব। দয়া করে আমার প্রার্থনা শোনো মা। ও আমাকে দেখতে পেলে সমস্যা হয়ে যাবে, তার আগে আমি কোথাও একটা লুকিয়ে পড়ি। দয়া করে আমার প্রার্থনা শোনো মা। ও আমাকে দেখতে পেলে সমস্যা হয়ে যাবে, তার আগে আমি কোথাও একটা লুকিয়ে পড়ি। এই পাপী, তোর আসল রূপ দেখিয়েছে বলে এই বাজটাকে মেরে ফেললি। আরে আমি কোনো বাজকে মানিনি, ওই পাখিটা মরে পড়ে আছে আমি এখনই দেখলাম। তুই কোনোদিন নিজের ভুলটা স্বীকার করেছিস? তোর হাতে তো ওটা আছে, আর এখানে বাজ মরে পড়ে আছে। এটা দেখে কি বোঝা যায় না যে তুই বাজটাকে মেরেছিস? তোর হাত থেকে আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি মায়ের কাছে এসেছিলাম প্রার্থনা করতে। তুই আমাকে দেখলেই আবার ঝগড়া হবে তাই আমি লুকোতে যাচ্ছিলাম। এখন তুই আবার বিনা কারণে আমাকে সন্দেহ করছিস। জঙ্গলের দেবীর সামনে আমার জন্য ফলের মধ্যে বিষাক্ত সূঁচ রেখে আমাকে খুন করার চেষ্টা করেছিলিস। এখন আবার দেবীর মন্দিরে এসে নিজের সুরক্ষার জন্য দেবীর কাছে প্রার্থনা করতে এসেছিস। আমি কখন ফলের মধ্যে বিষাক্ত সূঁচ রাখলাম? তুই ওই পাপ কাজ করেছিস। তোর কাছেই এখনো কালচক্র আছে, আর সেই চিত্র বাজ দেখিয়ে দিয়েছে। তুই আর মিথ্যে কথা বলে বাঁচতে পারবি না। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি আর কোনো ভুল করিনি। মালতী গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল বলে ওর গাড়িতে তোর খোলস লেগেছিল। তাই বিপদ কাটানোর জন্য যখন ঢিপিতে দুধ ঢালতে গেলাম তখন ঢিপি পুজো স্বীকার করলো না। তোর এই রাগের জন্য ওই পরিহার পুজো আমরা করতে পারিনি, আর সেই কারণেই আমি তোর রাগ কমানোর জন্য মায়ের কাছে এসেছি। সাজানো গল্প বলে আমায় তুই বোকা বানানোর চেষ্টা করছিস। ফলের মধ্যে বিষাক্ত সূঁচ রেখে আমাকে খুন করার চেষ্টা করলেও নিজের বোন বলে তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু কাল চক্রের জন্য ক্ষমা করতে পারবো না।
কাছে থাকা কাল চক্রটা আমাদের কাছে এনে দেওয়ার সুযোগ দেওয়া হলেও তুই সেই কাজটা করলি না। কিন্তু আর তোকে কোনো সুযোগ দেব না। কাল চক্র এক্ষুনি আমাকে দে। কাল চক্র আমার কাছে নেই। যেটা আমার কাছে নেই সেটা আমি কি করে দেব? গঙ্গা, তুই এসব কথা বলিস না মা। বরুণ অংশের কালচক্র, ময়ূর অংশের কালচক্র দুটো যে আমাদের কাছে আছে। তোর কাছে থাকা পদ্ম অংশের কালচক্র আমাদের কাছে নেই। তিনটে কালচক্র একসঙ্গে না পেলে জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে পারবো না। ওহো, দুটো কালচক্রই তোর কাছে আছে? একমাত্র তিনটে কালচক্রই জঙ্গলের দেবীকে ফিরিয়ে আনতে পারে। নন্দিনীর শক্তি নাগের জায়গাটা তখনই ফিরে আসবে। এই সব কিছু করতে হলে তোকে কালচক্রটা আমাদের দিতে হবে। তুই কালচক্রটা না দিলে এই দেবী নিজের জায়গা ত্যাগ করবেন, আর নন্দিনীর শক্তি নাগের জায়গাটাও হারিয়ে যাবে। সেটা তোরই কারণে। দয়া করে কালচক্রটা দিয়ে দে। ভগবান, কাল চক্র আমার কাছে নেই। আমি তো দেবীর নাম করে বললাম, তো কেন বিশ্বাস করছেন না? আমি এত করে বলার পরও আপনাদের বিশ্বাস হচ্ছে না। আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি আবার দেবীর দিব্যি করে বলছি। জঙ্গলের দেবীর নামে দিব্যি করে বলছি, আমার কাছে কোনো কালচক্র নেই। আমি যা বলছি তা সত্যি সত্যি সত্যি। এখন বিশ্বাস করবি তো তুই? লড়াই কর গঙ্গা, জঙ্গলের দেবীকে তুই সামান্য মনে করেছিস? শিবনাগ আমাদের মা পার্বতী জঙ্গলের দেবীর আরাধনা করতেন। প্রকৃতির নিয়মের বাইরে দুর্লভভাবে সৃষ্টি হয়েছিলেন এই জঙ্গলের দেবী। আর সেই দেবীর দিব্যি করে তুই মিথ্যে বলছিস? তুই আমার মায়ের গর্ভের সন্তান তো? নন্দিনী, তুই একটু ভালোভাবে কথা বল। এমন ভাবে কথা বলিস না তুই। কেন বাবা? ও জঙ্গলের দেবীর নামে দিব্যি করে মিথ্যে বলছে। সেই জন্য তুই এমন করে কথা বলবি? তুই যেমন আমার মেয়ে, ও তো আমারই মেয়ে। ও যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে এক্ষুনি কালচক্র দিতে বলুন। গঙ্গা, তুই যখন এত ভালো মেয়ে, তোর এসব ফালতু কথা নিজের গায়ে মাখা উচিত হবে কি? ও যখন তোর কালচক্রটা চাইছে, দিয়ে দে গঙ্গা। আমার কথাটা শোন। আমার কাছে কালচক্র নেই। দেবীর নামে দিব্যি করে আমার কাছে কালচক্র নেই বললাম তো। আপনারা দুজনেই আমাকে ভুল বুঝছেন। কালচক্র আমার কাছে নেই। কালচক্র তোর কাছেই আছে। কালচক্র যদি না দিতে চাস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার নিজের বোন। তুই কাকে ছেড়েছিস বল? সবাইকে মেরে ফেলেছিস। এখন তুই আমাকেও মেরে ফেলবি, তাই তো? মেরে ফেল। আমার মায়ের প্রাণ ত্যাগ করে থাকা জায়গায় আমিও প্রাণ ত্যাগ করব। তুই নিজে মরে গিয়ে কালচক্র বাড়িতেই রেখে দিয়ে নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করছিস। সেই সুযোগ আমি তোকে দেব না। তুই ওর কোনো ক্ষতি করবি না। প্রথমে অরুণকে মেরে ফেলবো ভেবেছিলাম, কিন্তু এখন ওর বোন বলে যে তোর শ্বশুর বাড়িতে এসেছে, তোরা বাড়ির সবাই মিলে ওর বিয়ে ঠিক করেছিস, তাই না? ওকে প্রথমে পৃথিবী থেকে সরিয়ে দিলে তোর পরিবারের সবাই বেশি কষ্ট পাবে। পূর্ণিমার আগে সবকটা কালচক্র দেবীর মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য অস্থির হয়ে আছি আমি। আর তোদের ওই পাপী পরিবারের সবাই বিয়ে নিয়ে আনন্দ করছিস। ওই মালতীর বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমি ওই মালতীকে মেরেই ছাড়বো। ওর তো কোনো দোষ নেই, তুই ওকে ছেড়ে দে। ও সেই পাপী রাজশেখরের সন্তান, তাই ওকেও শাস্তি দেব। ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমি যতক্ষণ আছি আমি তোকে কিচ্ছু করতে দেব না। আমিও দেখবো তুই কি করে আটকাস। তুই মাধবীর যতই সাহায্য নে বা অন্য কারোর সাহায্য নে, কিন্তু আমার উপর জঙ্গলের দেবীর আশীর্বাদ আছে। প্রতিশোধ আমি নেবই। জঙ্গলের দেবী তোর কাছে যতটা, আমার কাছেও ততটাই। আমি এই জঙ্গলের দেবীর কাছেই মানত করেছি। দেবী তোর কথা শোনেন না, আমার কথা আমিও দেখব। আমি সব সময় ধর্মের পথে চলি। জঙ্গলের দেবী তাই আমার কথাই শুনবে। আর আমি চলি ন্যায়ের পথে, তাই জঙ্গলের দেবী আমার কথাই শুনবে। জঙ্গলের দেবী কার দিকে থাকবে সেটা দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। আমিও দেখব।
আমাদের মিলেমিশে থাকা উচিত। তারা তোমার সামনে লড়াই করছে, এই সমস্যাকে তুমি কি করে ঠিক করবে? শুধু কালচক্র নয়, গঙ্গা নন্দিনী এরা দুজনে তোমারই তো সম্পত্তি। এদের দুজনের জন্য কিছু না হয় সেটা দেখা তোমারই দায়িত্ব, তুমিই জবাব দিও। এখন আমি এখান থেকে গেলেও তোমারই ভরসাতে থাকবো। এই রঙ্গনায়কী, তুই যতই শক্ত মনের হোস না কেন, আজ হেরে গেছিস। তোর কাছে যে কালচক্র দুটো আছে সেটা নেওয়ার জন্য আমি ভালো সুযোগ পেয়ে গেছি। তুই যখন ব্রত করতে ব্যস্ত থাকবি, আমি ওটা ব্যবহার করে নেব। আসছি, তোর কাছে আসছি। এসে তোর কাছে যে কালচক্র দুটো আছে সেটা নিয়ে নেব। প্রথমে অরুণকে মেরে ফেলবো ভেবেছিলাম, কিন্তু এখন ওর বোন বলে যে তোর শ্বশুর বাড়িতে এসেছে, তোরা বাড়ির সবাই মিলে ওর বিয়ে ঠিক করেছিস, তাই না? ওকে প্রথমে পৃথিবী থেকে সরিয়ে দিলে তোর পরিবারের সবাই বেশি কষ্ট পাবে। তুই যদি সেটাও করে থাকিস, আমি এই পরিবারকে বাঁচাতেই থাকবো। আমি যতদিন আছি, তুই যেটা ভাবছিস সেটা কোনোদিন হতে দেব না। গঙ্গা, কি এত চিন্তা করছো? ওখানে সবাই রয়েছে আর তুমি এখানে একা একা বসে আছো। তুমি নিশ্চয়ই বিশেষ কিছু নিয়ে চিন্তা করছো। যে সমস্যাই থাকুক, তুমি সেটা অন্তত আমাকে বলো, তাহলে হয়তো তোমার মন কিছুটা হালকা হবে। আমি তোমার বন্ধু হিসেবে এই বাড়িতে রয়েছি। যদি তোমার কোনো রকম সমস্যা থাকে সেটা আমাকে বলো গঙ্গা। কিরণ আর মালতীর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন কিরণ আর মালতীর বিয়ের ব্যাপারটা নিয়ে বাড়ির সবাই কত আনন্দে রয়েছে বলো তো। তুমি এখানে একা বসে বসে কি চিন্তা করে যাচ্ছ? কি ভাবছো বলো আমাকে গঙ্গা। মালতীর বিয়েটা যাতে ঠিক মতো হয় সেই নিয়েই চিন্তায় আছি। কি বলছো তুমি? যে আমার সাথেই জন্মেছে সেই আমার স্বামী আর ননদকে খুন করতে চায়। আমি
যে ওদের কি করে বাঁচাবো আমি বুঝতে পারছি না। তোমার চিন্তার কারণ তোমার সংসারেরই কোনো সমস্যা হবে আমি জানতাম, কিন্তু এমনও একটা যে কারণ থাকতে পারে আমি ভাবতেই পারছি না। এই সব সমস্যা তুমি কি করে একা একা সামলাচ্ছ? কার কাছে বলবো বলো? এসব কথা কাউকে বলেও তো কোনো লাভ হবে না বলো। নন্দিনীর মনের মধ্যে যে প্রতিশোধের চিন্তা রয়েছে তা জঙ্গলের দেবীও বদলাতে পারলেন না। এই অবস্থায় আমার পক্ষে করা কি করে সম্ভব? তার মানে এটাকে কি তুমি মেনে নেবে? নন্দিনী থেকে অরুণ আর মালতীকে যে কোনো ভাবে বাঁচাতেই হবে। সেইটা চিন্তা করতে গিয়ে জানকী দিদির কথা মনে পড়ল। নন্দিনী যখন আমার শরীরে ছিল সেই সময় নন্দিনীকে সামলেছিল জানকী দিদি। নন্দিনীর থেকে জানকী দিদি আমার পরিবারকেও বাঁচিয়েছিল। কিন্তু কিছুদিন ধরে বুঝতে পারছি না যে দিদি আছে কিনা। দিদি কোথায় আছে সেটা না জানতে পারলে নিজের সমস্যার কথা আমি কি করে বলবো? সেজন্যই আমি একা কি করে সামলাবো সেসব নিয়ে চিন্তা করছিলাম। তুমি কোনো চিন্তা করো না, নন্দিনীকে জানকী দিদি সামলাতে পারবে মানে জানকী দিদিকে ডাকার জন্য নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমরা পেয়ে যাব। মা, ও মা, ভগবানের নামে কিছু দাও মা। কে মা তুমি? ভগবানের নামে কিছু ভিক্ষা দাও মা। কোনো মেয়ে নিজের মান সম্মান খুইয়ে ভিক্ষা করে দেবীর সেবা করুক, এরকমটা ভগবান চান না। মা, এটা মানো। একটা মেয়ের যদি একটুও মান সম্মান থাকে তাহলে সেটা ভুলে এখানে ভিক্ষা চাইতে এসেছো যে, এটা তোমার কি ধরনের মানত? ভিক্ষা করতে হবে বলে মানত করিনি মা, আমার মা মানত করেছিলেন। হ্যাঁ, উনি তো আর বেঁচে নেই, তাই জন্য ওনার মানত আমি পূরণ করছি। ও হো হো, তোমার মায়ের আশা পূরণ করতে এসেছো? হ্যাঁ মা। আচ্ছা, তোমার মা মরার আগে ভিক্ষে করার কথা বলে গেছে কি? বেঁচে থাকতে তো বলেনি মা, মৃত্যুর পরে বলল। হ্যাঁ? হাই। আমি নিজে একজন নাস্তিক, আমার কাছে এই গল্প করতে এসেছিস? সংসারে কেউ মরে গেলে সে আবার ফিরে এসে কিছু বলে নাকি? আমি মিথ্যে বলছি না মা, আমার মা মারা যাওয়ার পরে বাড়িতে অনেক দুঃখ ছিল, তাই জন্য বাড়ির পাশে যে মন্দির আছে সেখানকার পুরোহিতকে গিয়ে আমার সমস্যার কথা বললাম। তখন ওই পূজারী বললেন এটা নিশ্চয়ই আমার পূর্বজন্মের অভিশাপ, সেটা কাটানোর জন্য আত্মার সঙ্গে কথা বলতে এক মহিলার কাছে নিয়ে গেলেন। আমিও গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা করলাম। হ্যাঁ? তখন আমার মায়ের আত্মাকে ডেকে আমি কথা বললাম। তখন জানতে পারলাম মা মৃত্যুর আগে এই মানত রেখে গিয়েছিলেন। কেউ একজন আত্মার সাথে কথা বলে এ কথা আমি মেনে নেব? আত্মাও নেই, পরমাত্মাও নেই। ওই মহিলার ব্যাপারে বাজে কথা বলবেন না মা, উনি বড় শক্তিশালী মহিলা। আত্মার সাথে কথা বলার জন্য এরকম মানুষও আছে? কে রে সে? ওয়াসাবাম্মা। আমি বাসাবাম্মা। ওনাকে না দেখা পর্যন্ত বিশ্বাস হবে না বুঝি আপনার, কিন্তু একবার দেখা করলে আপনি ওনার ভক্ত হয়ে যাবেন মা। তুই বোকার মতো কথা বলবি আর আমি বোকার মতো শুনে যাব? একজন মহিলা আত্মাদের সাথে কথা বলার শক্তি কোথা থেকে পেল? ওয়াসাবাম্মা সামান্য মহিলা নন, 30 বছর মণিকেশ্বরী মন্দিরের গর্ভে উনি তপস্যা করেছিলেন। শুধু ওয়াসাবাম্মা একা নন, স্বয়ং মণিকেশ্বরী দেবী ওনার সঙ্গে থাকেন। মণিকেশ্বরী। বাবা মা ডাকলে অনেক সন্তান কাছে আসে না, গুরুর ডাক পেয়েও শিষ্যতা উপেক্ষা করে, কিন্তু ওয়াসাবাম্মা ডাকলে সেই ডাক কোনো আত্মা উপেক্ষা করতে পারে না।
আয় 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 সামনে আয়। ওই মহিলা ডাকলো আর আত্মাগুলো সুরসুর করে চলে এলো। হ্যাঁ মা, এইসব কিছু শুধু সিনেমা আর নাটকেই হয়, আমি এসব কিছু বিশ্বাস করি না। এটা সত্যি মা। আর এসব কথা তুই শুধু বাসুভামার নামে বলে বলে আমার মাথাটাই খারাপ করে দিলি। আমি মনে করি ওইসব আত্মা ভূত ভগবান কিচ্ছু নেই, যারা চলে গেছে তাদের সাথে আর কথাই বলা যায় না। এমন কথা বলবেন না মা, আত্মা মানে আরে হলো। মা তুই এবার চুপ করবি? তোর ভিক্ষা চাই তো? কাজের মেয়ে এসে তোকে দিয়ে যাবে, ভিক্ষা নিয়ে মানে মানে এখান থেকে কেটে পড়। আত্মা ভূত যত সব আজে বাজে কথা। চলো। মা, হ্যাঁ শুনুন না মা। বলুন মা। উনি ভগবান আর ভূতকে বিশ্বাস করেন না, কিন্তু আমরা করি। আর সত্যি কথা বলতে আমাদের কষ্ট দেখে দেবী আপনাকে পাঠিয়েছেন বলে আমার মনে হয়। আমরা ওই সাধক মাকে দেখতে চাই। উনি কোথায় থাকেন? এই পৃথিবীতে কতজন কত সুখ্যাতি অর্জন করে, কিন্তু আত্মাদের জগতে স্বনামধন্য ব্যক্তি মানেই তিনি বাসাবাম্মা। আপনি গিয়ে দেখা করুন, আমি যা বলছি সেটা কতটা সত্যি না মিথ্যে নিজেই দেখে নেবেন। অনেক উপকার হলো মা, আমি এবারে আসি। তুমি এত কষ্ট পাচ্ছ সেটা হয়তো ভগবানও বুঝেছেন, তাই জন্য বাসাভামার ব্যাপারে জানিয়েছে। জানকী দিদিকে কি করে ডাকবো বুঝতেই পারছিলাম না। এখন একটা রাস্তা পেলাম, এক্ষুনি গিয়ে ওই সাধক মাকে দেখে আসি। চলো। ঠিক আছে, চলো। এই পঞ্চা, দিদি আসছে। দিদি কি হয়েছে বলো দিদি। এখন আমি পুজো করতে বসছি। আচ্ছা দিদি, তুমি পুজো করো দিদি, কেউ যাতে ভেতরে না আসে সেটা আমি দেখছি। মা, নমস্কার মা। দেখুন, এটা দিদির পুজো করার সময়। এই সময় উনি কারোর সাথে দেখা করেন না। দয়া করে ওনার পুজোর সময় বিঘ্ন না ঘটিয়ে আপনারা বাইরে যান। এই দিদি, ওদেরকে ভেতরে ডাক, আর তুই এখন বাইরে যা। ঠিক আছে দিদি, আমি আটকাচ্ছি না। যান দিদি, আপনাদের ডাকছে। হ্যাঁ, আয় তোরা। চলো। নমস্কার মা। ছোট বয়স থেকেই নাগমাতার পুজো করছিস না তুই? হ্যাঁ মা, আপনি কি করে বুঝলেন? আমার আরাধ্যা দেবী মণিকেশ্বরী প্রথমে দেখা দিয়েছিল ঢিপির রূপে। আমি মণিকেশ্বরীর পুজো করি, আর তুই ওর প্রিয় বলে তোকেই দেখা দিল। আয় বস, আয় আয় বস, এখানে বস। আমি এখন তোর নিজের লোক। বল, কি তোর সমস্যা? আমার নাম গঙ্গা। আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী। ও, এর আগে আমার স্বামী জানকী বলে একজনকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের ঠিক 1 বছরের মাথায় জানকী দিদি হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে যায়। জানকী দেখতে আমার মতোই ছিলেন, নিজের প্রিয়জনদের এতটাই ভালোবাসতেন যে মৃত্যুর পরেও এই বাড়ি ছেড়ে যেতে পারেনি। রক্ষক হয়ে নিজের প্রিয়জনদেরকে সবসময় রক্ষা করত। কিন্তু কিছুদিন ধরে আমাদের বাড়িতে জানকী দিদি আর নেই বলে মনে হচ্ছে। আমি চাই দিদি আমাদের জীবনে আবার ফিরে আসুক। আমি দিদির সাথে কথা বলতে চাই। আপনাকে জানকী দিদিকে ডাকতে হবে। অকাল মৃত্যু
মৃত্যু হওয়ার পরে বাড়িতে থাকা আত্মা এখন চলে গেছে মানে ও নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। তোমরা যদি একটু আগে আসতে তাহলে জানকীর আত্মা এখন ঠিক কোন অবস্থায় আছে সেটা জানতে পারতাম। এখন সূর্য অস্ত যাবার সময় তোমরা এসেছো। আমি আমার দেবীর থেকে যা উপদেশ পেয়েছি তা থেকেই বলছি, এই সময়ে কোনো আত্মাকে ডাকতে নেই। তা বলে আমি তোমাদের নিরাশ করতে চাইছি না। জানকী এখন কি চায় সেটা জানার মতন একটা শক্তি তোমাদের সাথে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও। মণিকেশ্বরী, একটা সিদ্ধি ফল পাঠিয়ে দিচ্ছি, তোমার ইচ্ছে মতন কাজ করো। এইটা আমার মণিকেশ্বরীর সিদ্ধি লাভের ফল। এইটাকে তুমি নিয়ে গিয়ে বাড়িতে জানকীর ফটোর সামনে রাখো। কালকে সকালের মধ্যে যদি ফলটা না পচে যায় তাহলে জানবে জানকীর আত্মা আসতে রাজি আছে, মানে তখন তোমরা ফলটা নিয়ে এইখানে চলে আসবে। যদি দেখো সকালে এইটা পচে গেছে তাহলে তোমাদের আর এখানে আসার প্রয়োজন নেই। এরম কথা বলছেন কেন মা? আত্মাদের লোক থেকে যদি আত্মাদের ডাকতে হয় তাহলে আমার সংকল্পই শুধু যথেষ্ট নয়, আত্মাদেরকেও রাজি থাকতে হবে। আত্মাদের সম্মতি না থাকলে ওদেরকে ডাকা সম্ভব নয়। জানকীর আত্মা এখানে আসতে চায় কিনা তা সকালে এই সিদ্ধি ফলই বলে দেবে। এখন তোরা যা। ঠিক আছে মা। যা মা, যা। জানকী দিদি যদি রাজি হয় তবেই আমরা জানকী দিদিকে ডাকতে পারবো, কিন্তু জানকী দিদি কি ভাবছে সেটা আমি বুঝবো কি করে? জানকী দিদি এই পরিবারের জন্য যখন এতটাই চিন্তা করে তাহলে সে কি করে না এসে থাকবে? দিদি অবশ্যই আসবে। তুমি এক্ষুনি এই লেবুটাকে ওই ফটোর সামনে রেখে দাও, ওটা নিশ্চয়ই খারাপ না হয়ে ভালোই থাকবে। জানকীর আত্মা আসতে চাইলে ওকে কেউ আটকাতে পারবে না। নন্দিনীকে আটকাবার জন্য জানকীর আত্মাকে তো আসতেই হবে। দিদি, আমাদের পরিবারের এই সমস্যায় একমাত্র তুমি আমাদের সাহায্য করতে পারবে। আর সেই জন্য আমার তোমাকে প্রয়োজন। তুমি যেখানেই থাকো আমাদের বাড়িতে এসো। তুমি যদি আসতে রাজি হও তাহলে এই লেবুটা নষ্ট হবে না। দেবসেনা,
হোমওয়ার্ক করছো নাকি তুমি? হ্যাঁ করছি বাবা। আচ্ছা হোমওয়ার্ক পরে করবে, আমার খুব খিদে পেয়েছে, চলো আমরা খেয়ে আসি। এই লেবুটা নষ্ট হয়ে গেছে, তুমি এটা রেখেছিলে দেবসেনা? আমি রাখিনি বাবা, গঙ্গা মায়ের সামনে প্রার্থনা করে রেখে গেছে। কিন্তু রাখার সময় ভালোই ছিল, এক্ষুনি কি করে খারাপ হলো? গঙ্গা মনে হয় বাসি লেবু রেখে দিয়েছিল, সেই জন্য নষ্ট হয়ে গেছে। এটা দেখলে কিন্তু গঙ্গার মন খুব খারাপ হয়ে যাবে। তুমি গিয়ে ফ্রিজের ভেতর থেকে একটা ভালো লেবু নিয়ে এসো, যাও ওটা রেখে দেবো। ঠিক আছে বাবা। বাবা তুমি যেমন বললে আমি আরেকটা লেবু নিয়ে এসেছি। ঠিক আছে দাও, রেখে দিই আমি। দাও দেখি। নাও। লেবুটা আমি বদলে দিলাম। গঙ্গাকে তুমি বলো না, মন খারাপ করবে গঙ্গা। আমি বলবো না বাবা, তুমি তো বললে তোমার খিদে পেয়েছে, চলো খেতে যাই। ঠিক আছে চলো। গঙ্গা, গঙ্গা, বাসাবা আমার দেওয়া লেবুটা দেখলে? ওটা কি খারাপ হয়ে গেছে? রাতে আর দেখার সময় হয়নি, ওটা এমনিই ছিল। এখন পুজো শেষ করে নিয়ে তারপর দেখব। কোনো টেনশন করো না তুমি, লেবুটার কিচ্ছু হবে না। এসো দুজন গিয়েই দেখি। আমি বলেছিলাম তো, লেবুটা সেরকমই আছে। জানকী আসতে রাজি হয়ে গেছে, এবার তুমি খুশি তো? জানকী দিদি আসতে চাইবে কিনা ভাবছিলাম, এখন আমি নিশ্চিন্ত হলাম। এই লেবুটাকে নিয়ে বাসাভামার বাড়িতে যাই। চলো যাই। চলো তাড়াতাড়ি ঘুরে আসি। আমি তোমাদের ডাকবো বলেই ভাবছিলাম, আর তোমরা চলেই এলে। রাত্রে তারা
তাড়াতাড়ি খাবার খেয়ে বাবার সাথে শুয়ে পড়েছিলাম বলে হোমওয়ার্ক করতে পারিনি। স্কুলে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করতে হবে। তোমাদের মধ্যে কেউ কি আমায় সাহায্য করবে? আমরা মন্দির থেকে এখনই চলে আসবো দেবসেনা। আরে আমি যদি হোমওয়ার্ক না করে নিয়ে যাই, টিচার আমাকে ক্লাস থেকে বাইরে বের করে দেবে। তোমরা নয় বিকেলে মন্দিরে যেও, এখন আমার হোমওয়ার্কটা করিয়ে দাও। আমরা খুব দরকারি একটা কাজে মন্দিরে যাচ্ছি, তুমি আজকে মালতীর কাছে একটু হোমওয়ার্কটা করে নিও। আমাকে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন হোমওয়ার্ক করিয়ে দিলেই হবে। স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে। প্লিজ গঙ্গা, টেনশন না দিয়ে আমাকে হেল্প করো গঙ্গা। দেবসেনা আর্জেন্ট বলেই বলছে, আমি এখানে থেকে ওকে হেল্প করছি। তুমি মন্দিরে গিয়ে কাজটা করে এসো। দেবসেনা, আমি গঙ্গাকে এগিয়ে দিয়ে আসছি, তুমি রেডি হয়ে থাকো। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, এসো গঙ্গা। দেবসেনা যা বলল তুমি আবার হ্যাঁ বলে দিলে। দেবসেনা জোর করছিল বলেই তো পারবো না সেটা বলতে পারিনি, সেই জন্য তোমাকে একাই ঘুরে আসতে বললাম। আমি এক্ষুনি চলে আসবো, এই বিষয়টা নিয়ে বাড়িতে কাউকে কিছু বলতে হবে না। কি গঙ্গা, তুমি আমাকে এত ভরসা করো বলেই তো শুধু আমাকেই এই ব্যাপারে বলেছো, তাহলে আমি কেন অন্য কাউকে বলতে যাব? তুমি আমার কাছে যে কথাগুলো বলেছো সেটা যে কোনো পরিস্থিতিতেই আমি গোপন রাখবো। গোপন রাখবো কারণ যা হচ্ছে সেটা আমাদের পরিবারের ভালোর জন্যই তো হচ্ছে। কোনো সমস্যা যাতে না হয় এই বিষয়টা গোপন রাখতে হবে তা আমিও জানি। এই ব্যাপারটা তুমি আমি ছাড়া আর কেউই জানতে পারবে না। তোমায় ধন্যবাদ সীতা, আমি আসছি। এই গঙ্গার ব্যাপারে খুব ভালো মতো জানি। এর মাধ্যমেই গঙ্গা কালচক্র কোথায় লুকিয়ে রেখে দিয়েছে সেটা আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে। দেখুন, দিদি বলার মতো করবেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আসছি। আসুন মা। নমস্কার মা। নমস্কার, বাসভাম্মা মায়ের সাথে দেখা করতে চাই। আপনি আসলে দিদি ভেতরে দেখা করতে বলেছিল, যান মা।